আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজার প্রতি সমর্থন, মার্কিন ও ব্রিটিশ জাহাজে আবারও হামলা চালালো ইয়েমেনের সেনারা। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুকে উৎখাতে যে কোনো চেষ্টায় সমর্থন দেবেন লাপিদ। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় শতাধিক ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দিব হামাসের অর্ধেক নেতাই হতাহত, পালিয়ে বেড়াচ্ছেন সিনওয়ার, বলেছেন ইসরায়েল। এরপর জানিয়ে দিব জান্তার আরও দুটি ঘাঁটি দখলে নিল আরাকান আর্মি। এবং সর্বশেষ জানিয়ে দিব জনপ্রিয়তা এগিয়ে থাকলেও যে কারণে হারবে ইমরান খানের দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজার প্রতি সমর্থন, মার্কিন ও ব্রিটিশ জাহাজে আবারও হামলা চালালো ইয়েমেনের সেনারা। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে জানিয়েছেন তার দেশের নৌবাহিনী নতুন করে আমেরিকা এবং ব্রিটিশ জাহাজে 2 দফা হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানী সানা থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। জেনারেল সারিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইয়েমেনের সামরিক বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ইয়েমেনের সেনারা নতুন করে মার্কিন মালিকানাধীন স্টার নাসিয়া এবং ব্রিটিশ মর্নিং টাইড নামের 2টি জাহাজের ওপর হামলা চালায়। ইয়েমেনের নৌবাহিনী উপযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজ দুটিতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং মার্কিন ও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আগ্রাসনের জবাবে লোহিত সাগরে শত্রুদের জাহাজে হামলা চালানো হয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, লোহিত সাগর এবং আরব সাগরে আমেরিকা ও ব্রিটেনের সমস্ত জাহাজ এখন থেকে ইয়েমেনের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু। সূত্র পার্স টুডে। নেতানিয়াহুকে উৎখাতে যে কোনো চেষ্টায় সমর্থন দেবেন লাপিদ। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করা যে কোনো পদক্ষেপে তার সমর্থন রয়েছে বলে জানিয়েছেন। বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার বলেছেন, নেতানিয়াহুকে উৎখাতে যে কোনো প্রচেষ্টায় ইয়েশ আটিদ পার্টির তার 24 জন সদস্যের ভোট দেবে। ইসরায়েলি পার্লামেন্টের 120 আসনের নেসেটে লাপিদের ইয়েশ আটিদ পার্টির 24 জন সদস্য রয়েছে। এর আগে গণমাধ্যমে বলা হয়েছিল যে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গ্যান্টোস নেতানিয়াহুকে অপসারণের প্রচেষ্টায় লিকুদ পার্টি সদস্যদের তালিকাভুক্ত করার চেষ্টা করেছিলেন। ইসরায়েলি আর্মির রেডিও অনুসারে গ্যান্টোসের পক্ষ থেকে দূতরা নেতানিয়াহুর লিকুদ পার্টি কর্মকর্তা এবং আইন প্রণেতাদের একটি নতুন সরকারে স্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেন তাকে প্রতিস্থাপনের জন্য একটি অনাস্থা ভোট সম্পূর্ণ করা যায়। সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি বলছে, নেতানিয়াহু নিজের দলে বিভিন্ন আইন প্রণেতাদের গ্যান্টেজের কাছে দাবি না করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য প্রার্থী হিসেবে পরামর্শ দেওয়া হয়েছিল। তবে গ্যান্টোস প্রতিবেদনে মন্তব্য করতে অস্বীকার করেন। গাজা উপত্যকায় সংঘাতের ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে নেতানিয়াহুকে পদত্যাগ করার জন্য ইসরায়েলে আহ্বান বেড়েছে। 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় একটি ভয়াবহ আক্রমণ শুরু করে। এ পর্যন্ত অন্তত 27,478 ফিলিস্তিনি নিহত এবং 66,835 জন আহত হয়েছে। এছাড়া হামাসের হামলায় প্রায় 1,200 ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র মিডল ইস্ট মনিটর। ইসরায়েলি হামলায় গাজায় শতাধিক ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় অন্তত 107 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা 27,500 ছাড়িয়েছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 107 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 27,585 জনে পৌঁছেছে। এছাড়া এ পর্যন্ত আহত হয়েছেন 66,978 জন। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে 110 ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক
সৈনিক বন্দী আছেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় হামলা চালায়। ফলে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে অধিকাংশ ফিলিস্তিনি দক্ষিণ গাজায় এসে আশ্রয় গ্রহণ করেন। সম্প্রতি দক্ষিণ গাজার খান ইউনিস শহরে হামলা শেষে সীমান্তবর্তী রাফা শহরে স্থল অভিযানে নামার কথা বলছে ইসরায়েল। এই রাফা শহরে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার 23 লাখ মানুষের অর্ধেকের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। হামাসের অর্ধেক নেতায় হতাহত, পালিয়ে বেড়াচ্ছেন সিনওয়ার, বলেছেন ইসরায়েল। গাজায় থাকা হামাসের সেনাদের অর্ধেকের বেশি ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছেন কিংবা গুরুতর আহত হয়েছেন। গাজায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়াররা পালিয়ে বেড়াচ্ছেন। হামাসের সেনাদের সঙ্গে তার কোনো যোগাযোগও নেই, এমনটাই দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করেছে, গাজায় হামাসকে নির্মূল করা এখন মাত্র কয়েক মাসের ব্যাপার। এই অভিযানে আর খুব বেশি সময় লাগবে না, বছর লাগার প্রশ্নই আসে না। বিষয়টির দিকে ইঙ্গিত দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে পূর্ণাঙ্গ জয়ের প্রতিজ্ঞা করেছেন। যদিও গাজায় বিভিন্ন অঞ্চলে এখনো হামাসের সদস্যরা তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে যেসব এলাকা থেকে ইসরায়েলি বাহিনী হামাসকে তাড়িয়ে দিয়েছিল সেসব এলাকায় গোষ্ঠীটির সদস্যরা আবারও ফিরে এসে লড়াই করছেন। এই পরিস্থিতিতে গতকাল সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট উত্তর গাজা ছড়িয়ে দক্ষিণ গাজার রাফাহ অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছেন। যদিও উত্তর গাজায় এখনো হামাসের সদস্যরা লড়াই চালিয়ে যাচ্ছেন। গ্যালান্ট বলেছেন, ইয়াহিয়া সিনওয়ার গাজায় এক গুপ্তস্থান থেকে আরেক গুপ্তস্থানে লুকিয়ে বেড়াচ্ছেন। হামাসের সেনাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এদিকে গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, আমরা হামাসের প্রত্যেক নেতাকে হত্যা করব, তাই আমাদের গাজা উপত্যকায় অভিযান চালিয়ে যেতে হবে। লক্ষ্য অর্জিত হওয়ার আগে আমরা থামব না, আমরা সময় নেব, প্রয়োজনে কয়েক মাস কিংবা কয়েক বছর। সেদিনই ইসরায়েলের মধ্যাঞ্চল লাত্রুনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ইউনিট পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, হামাসের 24টি ব্যাটালিয়নের মধ্যে 18টি ধ্বংস করা হয়েছে, আর পরিপূর্ণ জয়ের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, গাজায় আমাদের নিরাপত্তার শর্ত নিশ্চিত না করার আগ পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জিত হবে না এবং এর আগে আমরা যুদ্ধ থামাবো না। জান্তার আরও দুটি ঘাঁটি দখলে নিল আরাকান আর্মি। রাখাইনে মারক ইউ ও কিয়াতকাও শহরে জান্তা বাহিনী আরও দুটি ব্যাটালিয়নের সদর দপ্তর দখল নেওয়া দাবি করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ। মঙ্গলবার থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসা রাখাইন রাজ্যের এই গোষ্ঠী বলেছে, সেনাবাহিনী সদর দপ্তর দখলের অভিযানের সময় ব্যাপক সংঘর্ষ হয়েছে, এতে মিয়ানমার জান্তার অনেক সৈন্য হতাহত হয়েছে। ইরাবতী প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের ঐতিহাসিক ম্রাউক ইউ শহরে কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর সোমবার সকালের দিকে মিয়ানমার সামরিক বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন LIB 378 এর সদর দপ্তর দখলে নিয়েছে আরাকান আর্মির যোদ্ধারা। এর আগে গত মঙ্গলবার ম্রাউক ইউ শহরে জান্তা বাহিনীর LIB 540 এর সদর দপ্তরের দখল এবং LIB 377 ঘাঁটিতে হামলা চালায় আরাকান আর্মি। রাখাইনের এই বিদ্রোহী গোষ্ঠীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনী ওই 3টি ব্যাটালিয়ন ম্রাউক ইউ শহরের ঐতিহাসিক রাজধানী ম্রাক ইউ প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শহরের আবাসিক এলাকা এবং আশেপাশে গ্রামগুলোতে গোলাবর্ষণ করেছে। আরাকান আর্মি বলেছে, গত 2 ফেব্রুয়ারি কিয়াতকাও শহরে LIB 37 সদর দপ্তর এবং মিনবিয়া, কিয়াকতাও ও ম্রাউক ইউ শহরের অন্যান্য জান্তা ঘাটিগুলোতে হামলা চালিয়েছে যোদ্ধারা। এদিকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী BGP ও সেনাসহ দেশটির অন্যান্য বাহিনীর 264 জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের BGP মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, কোনোভাবেই রোহিঙ্গাদের বাংলাদেশের ভেতরে ঢুকতে দেব না বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ডার গার্ড বাংলাদেশের BGB এসব কথা জানান। জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও যে কারণে হারবে ইমরান খানের দল। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পাকিস্তানে শুরু হয়েছে নির্বাচনী দামামা। 8 ফেব্রুয়ারি ভোটের দিনে এবার ভাগ্য পরীক্ষার মাঠে থাকছে দেশটির প্রধান 13 দল। পাকিস্তানে মোট নিবন্ধিত দল 166টি। এর মধ্যে ক্রীড়ানক ভূমিকায় থাকা প্রভাবশালী এই 13 দলের হাতেই মসনদ দখলের তীর। জনপ্রিয়তার দিক থেকে পাকিস্তানে এখন শীর্ষে রয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতিতে আসা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হাতে
গড়ে উঠেছে দলটি। খান কারাগারে বন্দী থাকায় বর্তমানে দলের নেতৃত্বে রয়েছেন দেশটির আইনজীবী ও রাজনীতিবিদ গওহর আলী খান। 2018 সালে আগস্টে ক্ষমতায় বসেন খান, কিন্তু কয়েক বছরের মধ্যে দেশটির সেনাবাহিনী তার বিরুদ্ধে চলে যাওয়ায় 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে তার বিরুদ্ধে 150টিরও বেশি মামলা করা হয়েছে। খানের দলে নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাটও ছিনিয়ে নেওয়া হয়েছে, ফলে দলের প্রার্থীরা এখন স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছেন। তবে এসব প্রতিবন্ধকতার পরেও দেশজুড়ে খানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কিন্তু জনপ্রিয়তা এগিয়ে থাকলেও পাকিস্তানের বড় একটি অংশের মানুষ মনে করেন আগামী 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণপরিষদ নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরীফ। সম্প্রতি পাকিস্তানের সংবাদ মাধ্যম উর্দু নিউজের এক জরিপে বলা হয়, পাকিস্তানে এখনো সবচেয়ে বেশি জনপ্রিয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফে পিটিআই। জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে 33.7% মনে করেন পাকিস্তানে এখনো সবচেয়ে জনপ্রিয় দল পিটিআই। অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে 23% পছন্দের দল মুসলিম লীগ নওয়াজ। জরিপে দলগতভাবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এগিয়ে থাকলেও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা নওয়াজ শরীফ।